তো চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি ঘটে ওনারই এলাকার এক ব্যক্তির সাথে। তার নাম ছিল খৈমুদ্দিন। তো ওই খৈমুদ্দিন দাদি ছিল অত্র এলাকার একজন খুবই গরিব একজন মানুষ। এই ঘটনা যেটা বলা হচ্ছে এটা কিন্তু মুক্তিযুদ্ধের আগের সময়ের ঘটনা, যদিও সেটার প্রভাব এর পরে অনেক ছিল, সে বিষয়ে আমরা আসবো ইনশাল্লাহ। তো এই খৈমুদ্দিন দাদু সে মানুষের বাড়িতে কাজ করে তার সংসার চালাতেন। অনেক কষ্টেই তার দিন চলতো। প্রতিদিনের মতো সে যখন কাজে যায়, ওই দিন তার কাজ ছিল পটলের জমির আগাছা বা ঘাস পরিষ্কার করা। তো সে জমিতে চলে যায় এবং পটলের জমির আগাছা পরিষ্কার করতে থাকে। আর সে পরিষ্কার করার জন্য এক ধরনের কৃষি যন্ত্র, এটাকে দাউল বলে, এই দাউল দিয়ে সে আগাছা পরিষ্কার করতে থাকে মাটি থেকে। তো সে তার মতো করে আগাছা পরিষ্কার করা শুরু করে। এক সময় সে মাটির মধ্যে ইটের গোল টুকরোর মতো কিছু একটা পায়। প্রথমে সেটি সে ফেলে দেয় ও নিজের মতো করে কাজ করতে থাকে এবং কাজ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর কি। কিছুক্ষণ পর দেখে পেছনে পড়ে থাকা সেই টুকরোটি আবার তার সামনে পড়ে আছে। তখন তিনি কৌতূহলবশত সে মাটি মাখার টুকরোটি ওই হাতের দাউল দিয়ে আঘাত করে এবং তিনি দেখতে পান সূর্যের আলোতে টুকরোটি যেন চকচক করছে। তখন তিনি টুকরোটি নিজের সাথে রেখে দেন এবং কাজ শেষে সেটি নিয়ে বাড়িতে ফেরত আসেন। বাড়ি ফেরত এসে টুকরোটি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে দেখেন যে সেটা অনেকটা স্বর্ণের মতো লাগছে। তখন তার মনে সন্দেহ জাগে এবং একথা সে কাউকে না বলে বাজারে চলে যায় আর সোনার দোকানে জিনিসটা পরীক্ষা করাতে, আসলে জিনিসটা কি। স্বর্ণকার টুকরোটি পরীক্ষা করে দেখে সেটি আসলেই স্বর্ণের একটি টুকরো। তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় পেলে? তখন এই খৈমুদ্দিন দাদু তার কথার কোনো উত্তর না দিয়ে ওই টুকরোটি নিয়ে বাড়ি ফেরত চলে আসেন। প্রতিদিনের মতোই তিনি খাওয়া দাওয়া শেষ করে রাত্রিতে ঘুমাতে যান। ওই রাত্রে তিনি স্বপ্নে দেখেন যে কোনো এক ব্যক্তি স্বপ্নের মধ্যে এসে তাকে সালাম দেয়। তারপর তিনি যখন সেই ব্যক্তির দিকে তাকান, দেখেন এক বুজুর্গ ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছেন। সেই বুজুর্গ ব্যক্তিকে দেখতে স্বাভাবিক মানুষ থেকে বেশ লম্বা মনে হচ্ছিল, আর তার পরনে ছিল জুব্বা, মাথায় পাগড়ি আর মুখে সাদা দাড়ি। সেই ব্যক্তি তাকে বলে যে, খৈমুদ্দিন, আমি তোমাকে এই টুকরোটি দিয়েছি, তোমাকে এত কষ্ট করে আর কাজ করতে হবে না। এই টুকরোটি তুমি বাজারে বিক্রি করো, যা অর্থ করি পাবা, সৎ পথে চলবা, আল্লাহর ইবাদত করবা, আর এ কথা কাউকে বলবা না। আর এই বিক্রিলব্ধ অর্থ থেকে তুমি অল্প বা যতটুকু পারো জমি কিনবা এবং নিজের জমিতে চাষাবাদ করো, আল্লাহ বরকত দান করবে। আর যে কোনো প্রয়োজনে রাতের বেলায় আমাকে তুমি যদি ডাকো, তা আমি তোমার সামনে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আর এভাবেই তোমার সংসার আল্লাহ চাহেন তো আবার সচ্ছল হয়ে উঠবে। খৈমুদ্দিন স্বপ্নের মধ্যে এটা জিজ্ঞেস করে না যে আপনি আমাকেই কেন এটা দিচ্ছেন, অন্য লোক তো ছিল, বা আমি কেন, এসব বিষয় আসলে স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করার মতো অবস্থা তার ছিল না। আর স্বপ্ন তো স্বপ্ন, এখানে তো চাইলেও অনেক কিছু বলা যায় না, নিজের নিয়ন্ত্রণে সেটা থাকে না। তো তার ঘুম ভেঙে যায় এবং স্বপ্নের পাওয়ার নির্দেশনা অনুযায়ী তিনি সেটি বাজারে বিক্রি করেন এবং আস্তে আস্তে তিনি জমি জমা চাষাবাদ করেন, নিজের জমি জমা চাষাবাদ করেন এবং বেশ বছর 3-4 মধ্যে ওনার অবস্থা অনেক পরিবর্তন হয়ে যায়। সংসারের অভাব দূর হয় এবং উনি বেশ ধনী হয়ে যান ওই গ্রামের মধ্যে। আস্তে আস্তে তিনি অনেক জায়গা জমি ক্রয় করেন। তিনি ওই গ্রামে মাটির 2 তলা বাড়ি নির্মাণ করেন। আশেপাশের অনেক মানুষের মনে কিন্তু সন্দেহ জাগে খৈমুদ্দিনের উপর। তাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন সব আল্লাহর দান, এর থেকে আর বেশি কিছু বলেন না। এভাবেই দিন পার হতে লাগলো, কিন্তু আশেপাশের লোকের সন্দেহ যেন থেকেই যায়। একটার পর একটা চাপ তার উপর দেয়া হচ্ছিল, তিনি কিভাবে এই সম্পত্তির মালিক হলেন। তিনি এই চাপ সইতে না পেরে একদিন ওই বুজুর্গ ব্যক্তিকে স্মরণ করেন। ওই বুজুর্গ ব্যক্তিটি তার কাছে আসেন, তাকে সব বলে যে আমি তো এরকম খুব চাপের মুখে আছি, এখন কি করব, আমি তো কিছু বুঝতে পারছি না,
মানুষকে না বলে দিলেও তো অনেক সমস্যা বা অনেক ক্ষতিগ্রস্ত আমি হতে পারি তাদের দ্বারা, এমন অবস্থা আমার করণীয় কি? তখন ওই বুজুর্গ ব্যক্তি কিছুক্ষণ চুপ থাকেন, তো চুপ থেকে বলেন যে আমি তোমাকে একটা জিনিস দিব, এটা একটা চাবুক, এই চাবুকটি স্বর্ণের চাবুক, তুমি এই চাবুকটি তোমার বাড়িতে রেখে দিবা। যদি রেখে দাও তাহলে সমাজে তোমার প্রতিপত্তি বাড়বে, কেউ তোমাকে উল্টোপাল্টা প্রশ্ন করার সাহস করবে না। তবে একটা বিষয় মনে রাখো, এই চাবুকটি তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও নিয়ে যাবা না। যদি এই বাড়ি পরিবর্তন করো তাহলে নিয়ে যেতে পারো, আর না হলে এটা এই বাড়িতেই রেখে দিবা। যদি কখনো অন্য জায়গায় বাড়ি ঘর করো, এই বাড়ি ছেড়ে চলে যাও, তখন এটা নিতে কোনো সমস্যা নেই, কিন্তু বেড়াতে গেলে এটা তখনও সাথে নিয়ে যাবা। কিন্তু মনে রেখো, এটা যদি তুমি কোনো কারণে হারিয়ে ফেলো তাহলে কিন্তু বিপদ হবে। আর এটি তোমার এই বাড়ির জন্যই শুধু নির্ধারিত, খুব প্রয়োজন ছাড়াও বেড়াতে যদিও যাও, অল্প সময়ের জন্য গেলে তাহলে নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি বেশি সময়ের জন্য যাও বেড়াতে তাহলে সাথে করে নিয়ে যাবে। এরকম ভাবে বেশ কিছু ওসিয়ত করে দেন আর কি। তখন এই খৈমুদ্দিন দাদু সেই চাবুকটি ওই 2 তলা মাটির ঘরের উপরে কোনো একটি নির্দিষ্ট জায়গায় গোপনে তিনি আড়ালে লুকিয়ে রেখে দেন, এবং তার পরিবারের সদস্যদের কাছেও এই ব্যাপারে তিনি কিছু বলেননি। আর চাবুকটি তার কাছে আসার পর থেকে অত্র এলাকার মধ্যে তার প্রভাব যেন বাড়তে থাকে। কোনো লোক আর তাকে তেমন কিছু বলার সাহস পায় না। এভাবে বেশ কিছু বছর চলে যায়, আর ধীরে ধীরে তার সম্পদের পরিমাণ বাড়তে থাকে। আর একসময় অত্র এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় তার নাম চলে যায়, এবং সবচেয়ে ধনী ব্যক্তিও তিনি হয়ে যান। লোকমুখে শোনা যায় প্রতি বছর বৈশাখ মাসের 1 তারিখে তার সারা বছরের টাকা হিসেব করে বাড়ির উঠোনে শুকোতে দেয়া হতো। ওই দিন বাড়িতে কোনো বাইরের লোককে প্রবেশ করতে দেয়া হতো না। এর কয়েক বছর পরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। তখন এই এলাকাটি বাংলাদেশের সীমান্তে হওয়ার কারণে বাংলাদেশের মুক্তি বাহিনীর সাহায্যের উদ্দেশ্যে এবং ওই এলাকার লোকদের রক্ষা করতে ইন্ডিয়ান আর্মি এই পুরো এলাকাটি তাদের দখলে নিয়ে নেয়, আর এলাকার লোকজনকে এলাকা ছেড়ে চলে যেতে বলে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত। তখন সবাই এলাকা ছেড়ে চলে যায়। যেহেতু খৈমুদ্দিন দাদুও এই এলাকার বাসিন্দা ছিলেন, আর হেন পরিস্থিতিতে তিনিও বাধ্য হয়ে চলে যান। কিছুদিন পর স্বাভাবিক হওয়ার পর সবাই আপন বাড়িতে ফেরত চলে আসে। খৈমুদ্দিন দাদিও চলে আসেন, আর উনি সিদ্ধান্ত নেন যে উনি আর এখানে থাকবেন না। উনি যখন গিয়েছিলেন, যেহেতু একটা দীর্ঘ সময়ের জন্য গিয়েছিলেন, ওই চাবুকটি সাথে নিয়ে গিয়েছিলেন। তা আবার ফেরত এসেছেন, কিন্তু পরবর্তীতে মনে হলো এই বাড়িতে তিনি থাকবেন না। তো ওই উনি যে কাজটি করেন সেটি হলো যে ওনার শ্বশুর বাড়ি ছিল বাংলাদেশে, মানে বাংলাদেশে এটা পড়ে গেছে আর কি। আর কিছুদিনের মধ্যে বাংলাদেশের একটা হিন্দু পরিবারের সন্ধান পান, তারা এই দক্ষিণ দিনাজপুরে চলে আসতে চান। তখন তিনি তাদের সাথে জমির একটা বদল করেন, এটাকে এওয়াজ বদল বলা হয়, যে তোমার জমি আমার, আমার জমি তোমার, মানে সকলের সম্মতিতে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তো উনি ওই হিন্দু পরিবার যেই জায়গাতে ছিল তিনি সেখানে চলে আসেন, আর তিনি যেই বাড়িতে ছিলেন সেটাতে ওই হিন্দু পরিবার চলে আসে। তো উনি অনেক কিছুই নিয়ে চলে গিয়েছিলেন, কোনোভাবে উনি সেই স্বর্ণের চাবুকটি ওই বাড়িতে ফেলে রেখে চলে যান, এবং সেই চাবুকটির কথা উনি রহস্যজনকভাবে ভুলে গিয়েছিলেন। বাংলাদেশে তার দিনকাল ভালোই যাচ্ছিল। একদিন রাতে বাজার করে ফেরার সময় সেই বুজুর্গ ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। সেই বুজুর্গ ব্যক্তির সাথে তার সালাম বিনিময় হয়। তখন সেই বুজুর্গ ব্যক্তি তাকে বলেন, তুমি এখানে চলে এসেছো ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে কেন ওই বাড়িতে রেখে আসলা? আমি তো ওখানে থাকতে পারছি না, তুমি তাড়াতাড়ি আমাকে এখানে নিয়ে আসো, নাহলে কিন্তু তোমার বিশাল ক্ষতি হবে, এবং আমি না চাইলেও কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। এই বলে বুজুর্গ ব্যক্তি ওখান থেকে চলে যান। তো উনি তাড়াতাড়ি বাড়ি চলে আসার চিন্তা করতে থাকে, উনি তাকে কেন এমন একটা কথা বললেন। তো চিন্তা করতে করতে তার মনে পড়ে যায়, হো, সেই চাবুকটার কথা আমি ভুলে গেলাম কিভাবে।
কিভাবে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা আমি ভুলে যেতে পারলাম। আর ওই চাবুকটি তো তিনি সেখানে রেখে চলে এসেছেন। তো পরের দিন সকালবেলা তিনি আবার ভারতের উদ্দেশ্যে রওনা দেন। তখন তো এরকম বর্ডার ছিল না, দেশ ভাগ হওয়ার পরেও এরকম ফেন্সিং করা তো হয়নি, তাই না? তো পরের দিন সেই বাড়িতে আসেন হাঁটতে হাঁটতে, মানে বর্ডারের এপাশ ওপাশ, খুব বেশি দূরে ছিল না আর কি। তো সেই পরিবারের সাথে কথা বলে এবং সেই পরিবারের সাথে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন যে তার একটা মূল্যবান জিনিস তিনি রেখে গিয়েছেন, ওটা আমাকে নিয়ে যেতে দাও। তো তারাও রাজি হয়, বলে কোথায় আছে বলে দাও, আমরা দিয়ে দিব। তখন খৈমুদ্দিন দাদু সেই গোপন ঘরের কথা বলে। তো তাদের মধ্যে একজন সেই উপরে যায়, কিছুক্ষণ পরে ফিরে এসে বলে কই, ওখানে তো কিছু নেই, এই বলে তাকে ফিরিয়ে দেয়। কিন্তু খৈমুদ্দিন দাদু যে করেই হোক ওই জিনিসটা তাকে নিয়ে যেতেই হবে। অনেক রিকোয়েস্ট করার পরও তারা সেই স্বর্ণের চাবুকটি দেয়নি। তিনি নিরাশ হয়ে বাংলাদেশে ফিরে যান। সেখানে ওই বুজুর্গ ব্যক্তি আবার তার কাছে আসে, বলে তুমি আমাকে নিয়ে না নিয়ে চলে আসলা কেন? তো তোমার তো আরো চেষ্টা করা উচিত ছিল, তা না হলে কিন্তু তোমার বড় ক্ষতি হয়ে যাবে। তোমার ক্ষতি কিন্তু আমি করব না, কিন্তু ক্ষতি কিন্তু হয়ে যাবে। এখন খৈমুদ্দিন দাদু কি করবেন, ওনার তো কিছু করার নেই। এরপর যেটা হয়, ধীরে ধীরে ওনার অভাব বাড়তে থাকে, একে একে সব সম্পদ ওনার হাতছাড়া হয়ে যাচ্ছিল। তখন তিনি আবার এই বাড়িতে আসেন, সেই হিন্দু পরিবারের কাছে উনি অনেক অনুনয় বিনয় করতে থাকেন। অনেক কান্নাকাটি করার পরও তারা তাকে চাবুকটি দেন, তারা স্বীকারই করে না। এরপর উনি আমাদের যিনি যে ঘটনা দিয়েছেন পারভেজ মন্ডল, তার দাদুর কাছে এবং কিছু প্রভাবশালী ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করেন। তখন স্থানীয়ভাবে বলা হয়, তুমি তো এখান থেকে সবই নিয়ে গেছো, আর যে বিষয়টার কথা বলছো এই জিনিসটা তো খুব গোপন একটা জিনিস, এটা তো যদি তার হাতে থেকেও থাকে তারা তো বলবে না। আর তুমি এটা তো অন্তত বলো যে তুমি এটা কিভাবে পেলে, আর এই যে এত দিনের যে ঘটনা, তিনি কিভাবে ওই স্বর্ণের একটা টুকরো পেয়েছিলেন, কিভাবে এই বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, সব বিষয় তখন তাদেরকে খুলে বলেন। এবং ওইটার কারণে কিন্তু সবাই জানতে পেরেছিল। আর তিনি তাদেরকে এটাও বলে চাবুকটা নিয়ে গেলে তার বড় একটা ক্ষতি হবে। তখন এই স্থানীয় কয়েকজন প্রভাবশালী গণ্যমান্য ব্যক্তি মিলে সেই হিন্দু পরিবারের কাছে যায় এবং ওই জিনিসটি তাদেরকে ফেরত দিতে বলে, কিন্তু তারা বরাবরের মতোই সেটা অস্বীকার করে। তারা বলে যে এই জিনিসটা তারা পায়নি। এরপর খৈমুদ্দিন দাদু নিরাশ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে ফিরে দেখেন বড় বড় দুটো হাল চাষ করা বলদ সে দুটি মারা গেছে। এইভাবে একে একে তিনি সবকিছুই হারিয়ে ফেলেন। একটা সময় উনি পাগল হয়ে যান। তার পরিবারের লোক কিন্তু অনেক কবিরাজ, ঝাড়ফুঁক, ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তিনি বাড়িতে থাকতে পারতেন না, সুযোগ পেলেই ছুটে কোন একদিক চলে যেতেন, তখন তাকে বেঁধে রাখা হতো। একদিন খৈমুদ্দিন দাদু বাড়ি থেকে ছুটে আবার এই দক্ষিণ দিনাজপুরের এই গ্রামে চলে আসেন। তো খৈমুদ্দিন দাদু আর বাংলাদেশে ফেরত যাননি, এদিক দিয়েই ঘুরতেন। এই যে পারভেজ মন্ডল যিনি, ইনি বলছেন যে তিনিও এই খৈমুদ্দিন দাদুকে দেখেছেন, আর সারাক্ষণ তিনি বিড়বিড় করে কিছু বলতে থাকতেন। কেউ কিছু দিলে খেতেন, না হলে না খেয়ে থাকতেন। বিড়বিড় করে নাকি বলতেন বড় বড় বাড়ি গেল, বড় বড় ঘর গেল, বড় বড় হালের বোগদা গেল, এইগুলো বলতেন। এই কথা ছাড়া অন্য কোনো কথার মুখ থেকে শোনা যায় না। এভাবেই চলতে থাকে। একদিন তিনি পরলোক গমন করেন। খৈমুদ্দিন দাদুকে সবাই নাকি খইয়া পাগল নামে অত্র এলাকায় চিনত, এবং এই ঘটনার সাক্ষী এখনো অনেক মুরব্বীরা ওই এলাকায় রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন পারভেজ মন্ডল। অসংখ্য ধন্যবাদ পারভেজ মন্ডল ভাইকে। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার এই খারণ গ্রাম থেকে আমাদেরকে লিখেছেন, আর এরকম একটি ঘটনা আমাদেরকে তিনি দিয়েছেন, যেটি আসলেই খুবই অদ্ভুত একটি ব্যাপার। আর এই ধরনের যে কোনো কিছু যে দিলে, জিনেরা কোনো কিছু দিলে এটার ফলে তার ভাগ্যের পরিবর্তন হয়, এইরকম ব্যাপার কিন্তু আমাদের যে একটি বই আমরা বের করেছিলাম পাতালবাসী,
এই পাতালবাসীতে একটি ঘটনা ছিল, যেটি নড়াইলের আলামিন আমাদেরকে দিয়েছিল, নদী ও মগ কেন্দ্রিক একটি ঘটনা। তো এই পাতালবাসী বইয়ে এই টাইপের একটি ঘটনা ছিল। তো এ থেকে প্রমাণিত হয় এই ধরনের ব্যাপারগুলো আসলে ঘটতে পারে, কিন্তু এর নিগূঢ় রহস্য যে কি, কারণ সবকিছুর মালিক কিন্তু আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষকে চাইলে ধনী করতে পারেন, সম্পদশালী করতে পারেন, আবার মুহূর্তের মধ্যে ফকির করে দিতে পারেন। আর নির্দিষ্ট কোনো বিষয়ের সাথে ধনী গরিব হওয়ার সম্পর্ক আছে কিনা, এইটার হয়তোবা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করলে মনে হয় যে না, কোনো সম্পর্ক নাই। কিন্তু আল্লাহ তাআলা কোনো বিষয়ের সাথে কোনোটা যদি সম্পর্ক রেখে থাকেন, তাহলে অবশ্যই এই সমস্ত ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে এই জিনিসগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা কোনো মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। আর আমি এই কারণে আমাদের পাতালবাসী বইয়ের ওই ঘটনাটির রেফারেন্স টেনেছি, কারণ সেখানেও যখন ওই একটি বিশেষ মগ ওই ব্যক্তিটি হারিয়ে ফেলে, তখন হারিয়ে ফেলার পর ওই জিনে বলেছিল যে আমি কিন্তু তোমার ক্ষতি করবো না, তোমার ক্ষতি এমনিতেই হয়ে যাবে, আর তুমি এটা হারিয়ে ফেলার কারণে আমারও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তার মানে হচ্ছে যে এই সমস্ত জিনিস যদি অন্য কারো হস্তগত হয়ে যায়, তাহলে ওই জিনেরও ক্ষতি হয়। এই কারণে হয়তো এই বুজুর্গ ব্যক্তির বেশে আসা ওই জিনটিও বারবার চাচ্ছিল ওই জিনিসটা যেন আবার খৈমুদ্দিনের হাতে চলে আসে। হয়তোবা খৈমুদ্দিনের হাতে সেটা মানে আসাটা সেভাবে সম্ভবপর ছিল না। খৈমুদ্দিন দাদু সে তার জায়গা থেকে চেষ্টা করেছে। আর আমার কাছে এটা মনে হয়, আমি জানি না এটা কতদূর আসলে সত্য, নিজের ধারণা থেকে আসলে বলাও ঠিক না, কারণ যে যে বিষয়ে আসলে গভীর জ্ঞান রাখে না সেই বিষয়ে মন্তব্য করাটাও ঠিক নয়। কিন্তু আমার কাছে এই বিষয়টা মনে হয়েছে, সেটা হলো যে এইগুলো যখন কোনো মানুষের হস্তগত হয়ে যায়, তখন যার জিনিস, যেই জিনের জিনিস, সেই জিন হয়তো বা নিজে থেকে সরাসরি নিতে পারে না। তা না হলে তো সেই জিন নিজেই সেই জায়গায় গিয়ে ওই জিনিসটা নিয়ে নিতে পারত, তাই না? নিশ্চয়ই এর মধ্যে অনেক রহস্যময় ব্যাপার রয়েছে যেগুলো আমরা জানি না। তো ধন্যবাদ জানাচ্ছি আবারও পারভেজ মন্ডল ভাইকে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফটার দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফটার দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তার লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afterthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। চলুন চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায়। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স, মর্গের ঘটনা অনেকেই শুনতে চান আমাদের কাছে। মর্গের ঘটনা আমরা সবসময় কিন্তু পাই না। আর এই ঘটনাটি যদি কোনো ডক্টরের কাছ থেকে পাই, তাহলে বিষয়টি কেমন হয়? হ্যাঁ প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি একটি মর্গের ঘটনা। একটি হসপিটালের কাছাকাছি থাকা একটি মর্গ, এবং এই হসপিটালটি হচ্ছে রাঙামাটি মেডিকেল কলেজ। রাঙামাটি মেডিকেল কলেজ থেকে একজন ডক্টর তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি সেই ঘটনা। সঙ্গত কারণে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম এবং তার বন্ধুর নাম গোপন রাখতে বলেছেন। তো আমরা সেই বিষয়টি গোপন রেখেই আমরা ঘটনাটি শুরু করছি। মর্গটির অবস্থান সম্পর্কে একটু না বললেই নয়। রাঙামাটি মেডিকেল কলেজ হসপিটালে যাওয়ার যে রোড রয়েছে, সেই রোডটি ধরলে প্রথমে হসপিটালটি পড়ে, এবং হসপিটালের ঠিক পেছনেই মেডিকেল কলেজের মূল ভবন, এবং তার ঠিক পেছনেই মর্গটি পড়ে। তবে হসপিটালের পেছনের গেটের ঠিক পেছনেই মর্গটি রয়েছে, অর্থাৎ হসপিটালের পেছন দিকে আড়াআড়ি ভাবে মর্গে যাওয়ার একটি রাস্তা রয়েছে। ঘটনাটি ঘটেছিল 2022 সালের জুন মাসে, মাত্র 1 বছর আগের ঘটনা। তো ওনার যিনি বন্ধু,
আর ওনাদের দুজনেরই সেদিন নাইট ডিউটি ছিল ইমার্জেন্সি বিভাগে। রাত 1টার পর রোগী সাধারণত একটু কমই আসে সেখানে। সেদিন রাত 9টার দিকে ইমার্জেন্সিতে একটি লাশ আসে। লাশটি বজ্রপাতে মারা যাওয়া একটি কেস ছিল। 22 বছরের এক যুবকের লাশ। লাশটি প্রায় রাত 11টা পর্যন্ত ইমার্জেন্সিতেই ছিল, কারণ পুলিশ এসে ডকুমেন্ট রেডি করে লাশটি মর্গে পাঠাতে প্রায় 2 ঘন্টা সময় নেয়। আর রাত 11টা নাগাদ লাশটি মর্গে নিয়ে যাওয়া হয়। যাই হোক, ওনাদের দুজনের নাইট ডিউটি চলছিল। আর শুরুতেই বলা হয়েছে যে রাত 1টার পরে রোগী কমে আসে। তো ওনারা দুজন ইমার্জেন্সি রুমে বসেছিলেন। রাত তখন প্রায় 2:30টার মতো বাজে। এমন সময় ওনার রুমমেট প্লাস কলিগ প্লাস বন্ধু, তিনটা একসাথে আর কি, তো তার ফোনে একটি কল আসে। তো সে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। আর এখানে একটি বিষয় বলে রাখা ভালো, ওনাদের ইমার্জেন্সি বিভাগটি হসপিটালের ঠিক পেছনের দিকে, এবং আগেই বলা হয়েছে পেছনের গেট দিয়ে মর্গে যাবার আড়াআড়ি একটি রাস্তা রয়েছে। তো ওনার বন্ধু কথা বলতে বলতে হসপিটাল পেছনের গেট দিয়ে বাইরে চলে আসে এবং মোবাইলে কথা বলতে বলতে মর্গের যে রোডটি রয়েছে সেটি দিয়ে হাঁটতে থাকে। আর মর্গের রোডটি কিন্তু অন্ধকার না, মর্গের রোডে 2টি ল্যাম্পপোস্ট রয়েছে। তবে মর্গের লাশ যদি না আসে, তবে মর্গের সামনের যে লাইটটা রয়েছে এবং ভেতরে যে লাইটটা রয়েছে সেটা কিন্তু বন্ধ থাকে। তো সেদিন যেহেতু লাশ ছিল তাই মর্গের লাইট জ্বালানো ছিল। তো ওনার বন্ধু মর্গের রোড দিয়ে হেঁটে হেঁটে কথা বলতে বলতে মানে আগাতে থাকে, আবার পেছনে আসছে, মানে পাইচারি করার মতো আর কি। তো মিনিট 2 পর তার কথা বলা শেষ হয়। তখন সে দেখে যে মর্গের সামনে সে এসে পড়েছে, মানে হাঁটাহাঁটি করতে করতে সে যখন কথা শেষ হয় মোবাইল ফোনের কলটি কেটে দেয়, তখন দেখে সে মর্গের সামনে দাঁড়িয়ে আছে। তো সে খেয়াল করে যে মর্গের ভেতরে লাইটটা জ্বালানো এবং ভেতর থেকে লাশ রাখার যে স্ট্রেচারটা রয়েছে সেই স্ট্রেচারটা যে টানাটানি করা যায় যেরকম শব্দ হয় ঠিক ওরকম শব্দ আসছে। তো উনি ভাবলেন যে হসপিটালে যিনি ডোম রয়েছেন তিনি ভেতরে আছেন। ডোমের নামটি বলেছেন সঙ্গত কারণ সেই নামটা উল্লেখ করছি না, কারণ তিনি নামটি উল্লেখ করতে নিষেধ করেছেন। তো আর ভেতরে যেহেতু লাশ আছে, তো ওনার বন্ধু ভাবলেন যে যাই ভেতরে গিয়ে একটু দেখে আসি যে দাদা কি করছেন। আর ওনার সাথে কিন্তু সকলের সম্পর্ক ভালো ছিল, 6 বছরের একটা সম্পর্ক হয়ে গেছে আর কি ওনার সাথে, মানে ডোমের সাথে। তো প্যারানর্মাল কিছু ভাববার কিন্তু কোনো প্রশ্নই আসে না এখানে, একদম স্বাভাবিক ছিল। আর যেহেতু ডক্টর লাশ দেখতে দেখতে এতটাই অভ্যস্ত যে লাশকে ভয় পাওয়ার কোনো বিষয় আসলে মনের মধ্যে আসে না স্বাভাবিকভাবে। তো ওই চিন্তা করে তিনি ডোম কি করছেন একটু দেখতে যান। স্বাভাবিকভাবে মর্গে ঢুকে পড়েন। মর্গের মেইন গেট দিয়ে ঢোকার পর হাতের ডানে এবং বাঁয়ে 2টো রুম রয়েছে। তো উনি দেখেন বাম পাশের রুম থেকে শব্দটা আসছে এবং সে রুমের দরজাটি হালকা ভেরানো। তো দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখেন যে এই যে যিনি ডোম যে দাদা, ডোম দাদা, তিনি লাশটির পোস্টমর্টেম শুরু করে দিয়েছে। তো তার কাছে বিষয়টা একটু অস্বাভাবিক লাগে, কারণ ডোম সাধারণত পোস্টমর্টেম একা করে না, সাথে সবসময় একজন ডাক্তার থাকতে হয়। তো তিনি ওই ডোম দাদাকে জিজ্ঞেস করছে, দাদা স্যার কই, আপনি একা শুরু করে দিয়েছেন? উত্তরে ওই ডোম দাদা বলেন, আসলে রাত তো, স্যারকে ফোন করেছি, স্যার বলল বাসা থেকে আসতে 20 মিনিট সময় লাগবে। এদিকে অনেক রাত হয়ে গেছে আর এই লাশ কাল সকালের মধ্যে নিয়ে যাবে, তাই স্যার আমাকে শুরু করতে বলেছেন, স্যার একটু পরেই আসবেন। এদিকে এসে খেয়াল করলো এতক্ষণ তেমন কোনো গন্ধ না থাকলেও হঠাৎ তার নাকে তীব্র একটি দুর্গন্ধ লাগছে। তাও সে লাশের দিকে এগিয়ে যায় এবং ওই ডোম দাদা কিভাবে পোস্টমর্টম করছে সে দেখতে থাকে। তো ওনার বন্ধু খেয়াল করলো গন্ধটি লাশের গা থেকে আসছে না, বরং ওই ডোম দাদার গা থেকে আসছে। তাছাড়া একই দিন সন্ধ্যা 7টায় মারা যাওয়া লাশের শরীর থেকে গন্ধ আসা কিন্তু পসিবল না। তবুও সে ওই ডোম দাদার পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে ডোম দাদাকে, কিন্তু ওই ডোম দাদা কোনো উত্তর দিচ্ছিলেন না।
প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে ওই রুমের যে লাইটটা ছিল, লাইটটা ঠাস করে শব্দ করে ফেটে যায় এবং পুরো রুম একদম কালো অন্ধকারে ছেয়ে যায়। আর ওনার বন্ধুর বুকটা ধপ করে ওঠে। তখন সে ওই ডোম দাদাকে কয়েকবার ডাক দেয়, কি হলো দাদা, কি হলো? কিন্তু ওই ডোম দাদা কোনো উত্তর দেয় না। এদিকে ওনার বন্ধু খেয়াল করলো রুমের যে বিশ্রী গন্ধটি হঠাৎ করে যেন আরো তীব্র হয়ে উঠল এবং সে তখন আর সহ্য করতে পারলো না। সে রুম থেকে বের হওয়ার জন্য যেই দরজা দিয়ে বের হবে, তখনই তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডার একটি স্রোত বয়ে গেল। দরজাটি পেছন থেকে লক করা, তার মাথায় কিছুই আসছিল না, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। দরজা পেছন থেকে বন্ধ হলে সে রুমে ঢুকলো কিভাবে? আর পুরো রুম অন্ধকার। সে দরজা ঘেঁষে দাঁড়িয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে এবং দোয়া পড়তে থাকে। এদিকে তার কাছে যে মোবাইল ফোন রয়েছে, সেই মোবাইল ফোন থেকেই তো আলো জ্বালানো যায়, এই বিষয়টি তার মাথায় আসছে না। সে এতটা ভয় পেয়েছে। সে খেয়াল করলো তার গায়ের খুব কাছে গরম একটা হাওয়া লাগছে। এটি এমন যে কেউ মানুষের খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নিলে যেরকমটা হয়, নিঃশ্বাসের একটি সব বাতাস মানুষের গায়ে লাগে তেমন, কিন্তু পার্থক্যটি হলো এই বাতাসটি খুবই গরম এবং তাতে মাংস পচা একটা তীব্র গন্ধ রয়েছে, সেটা সহ্য করা খুবই কঠিন। যাই হোক, সে আরো জোরে দরজা ধাক্কা দিয়ে চিল্লাতে থাকে। সে ভাবছিল আজকেই হয়তো বা তার জীবনের শেষ দিন। হঠাৎ করে কেউ দরজাটি পেছন দিক থেকে খুলে দেয় এবং সে যা দেখে সে ভাবতেও পারেনি কোনোদিন। দেখে দরজায় সেই ডোম দাদা দাঁড়িয়ে আছে। তখন ওনার বন্ধু চিন্তা করে, তাহলে আমি এতক্ষণ ভেতরে কাকে দেখলাম? সে কোনো কথা না বলে ওই ডোম দাদাকে জিজ্ঞেস করে, রুম থেকে তাড়াতাড়ি করে বের হয়ে জিজ্ঞেস করে, বের হওয়ার সাথে সাথে কিন্তু তার প্রচন্ড বমি হয়, বমি করে দেয়। কারণ ওই ভেতরের যে বিশ্রী গন্ধটা, ওই গন্ধটা সে আর সইতে পারছিল না। কিন্তু সে কিন্তু অজ্ঞান হয়নি। সে একটু স্বাভাবিক হলে ওই ডোম দাদাকে জিজ্ঞেস করে যে, মামা কি হলো? আপনাকে রুমের ভেতরে কে আটকে দিল? ওই ডোম দাদাই এসে জিজ্ঞেস করে আর কি ওই ডাক্তারকে, যে মামা কি হলো, আপনাকে রুমের ভিতরে কে আটকাইলো? আর আপনি কিভাবে ভিতরে ঢুকলেন? এটা তো বাইরে থেকে লক করা। তখন সে ওই ডোম দাদাকে সব ঘটনা বললো। তখন ডোম দাদা বলে, আরে কি বলেন, আমি তো মাত্রই আসলাম। আর এটা ঠিক যে স্যার আমাকে এসে কাজ শুরু করে দিতে বলেছেন, যে উনি একটু পরে আসবেন, এটাও আমাকে বলেছেন। এদিকে ওনার বন্ধু চিন্তা করছে, যা তাহলে সব জিনিস তো ঠিক আছে, ভেতরে থাকা ওই ডোমটিও তো একই কথা বলেছিল যে স্যার আসতে একটু দেরি হবে, কাজ শুরু করতে বলেছে। তাহলে আমি কাকে দেখলাম ভেতরে? তাহলে কি এতক্ষণ তার হ্যালুসিনেশন হয়েছিল? এরপর যেটা হয় সেটা হলো যে ওনার বন্ধু এবং ডোম দাদা ওই মর্গের ভেতরে আবারও যায় এবং আসলেই দেখে রুমের ভেতরের বাল্বটি ফেটে কাঁচগুলো মাটিতে পড়ে আছে এবং লাশের উপরে থাকা সাদা কাপড়টিও মাটিতে পড়ে আছে, কিন্তু লাশের গায়ে কোনো কাটাছেঁড়া দাগই নেই। কিন্তু একটু আগেই কিন্তু দেখেছে লাশটি কাটা হচ্ছে। তাহলে এই ঘটনা কিভাবে মেলানো যাবে? কোনোভাবে মেলাতে পারছিল না তিনি। তো ইমার্জেন্সিতে এসে পরবর্তীতে ওনাকে সব ঘটনা খুলে বলেন, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি তো ইমার্জেন্সিতে ছিলেন, তাকে সব ঘটনা খুলে বলেন। তখন তিনি তাকে বলেন যে, তোকে এত রাতে মর্গে যেতে কে বললো? সে বলল যে, দোস্ত, আমি আসলে কথা বলতে বলতে ওদিকটাতে চলে গিয়েছিলাম, আমি নিজেও ভালো করে জানি না, আর আমি কোনো ধরনের ভয় ভীতি বা কোনো প্যারানর্মাল বিষয় চিন্তা করে ওখানে ঢুকি নাই। তখন উনি তাকে বলেন, যা হবার হয়েছে, তোর তো কোনো ক্ষতি হয়নি, এটাও বেশি। তো আপাতত এই ঘটনা কাউকে জানানোর দরকার নাই, কারণ সবাই হাসাহাসি করবে উল্টো। তোর এখন ডিউটি করার দরকার নাই, তুই দ্রুত রুমে যা, গোসল করে রেস্ট নে, ডিউটি আমি করছি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ওনার কিন্তু কোনো জ্বর বা শরীর খারাপ এরকম কোনো কিছু হয়নি। ঘটনাটি এখানেই শেষ হলে পারত, কিন্তু ঘটনাটি শেষ হয়নি। আমরা ঘটনার মাঝ পথে রয়েছি মাত্র। তো ওনার বন্ধুর একটি বাইক ছিল
সে বাইকে করেই যাতায়াত করত। তো কোনো একটা কাজে এর পরের বৃহস্পতিবার তিনি চট্টগ্রামে যান রাঙামাটি থেকে। তার শুক্রবার দুপুরে ফেরত আসার কথা ছিল, কিন্তু কাজে আটকে যাওয়ার কারণে তার ফ্রি হতে রাত 11টা বাজে। এদিকে পরের দিন সকালে ডিউটি থাকার কারণে সে রাতে ব্যাক করার সিদ্ধান্ত নেয় এবং এই কারণে সে রাতে ফেরার সিদ্ধান্ত নেয়। রাতে রাস্তাটা ফাঁকা থাকবে, মানে ফ্রি থাকবে, অল্প সময়ের মধ্যেই তিনি চট্টগ্রাম থেকে রাঙামাটিতে পৌঁছাতে পারবেন। তো যেভাবে সেই কাজ, উনি রাত 12টার দিকে চট্টগ্রাম থেকে রওনা দেন। তো তিনি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। চট্টগ্রাম রাঙামাটি রোডটি রাতের বেলা এমনিতেও প্রচুর ভুতুড়ে লাগে, গা ছমছম করা। কারণ রানীরহাট নামক যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি পার হলে পাহাড়ি এলাকা শুরু হয় এবং রাস্তা অনেক অন্ধকার এবং নির্জন থাকে। সে বাইক চালাতে চালাতে ঠান্ডাছড়ি নামক একটা জায়গায় আসে। জায়গাটির নাম ঠান্ডাছড়ি হবার কারণ হলো জায়গাটিতে প্রচুর গাছপালা এবং এর মধ্য দিয়ে রাঙামাটির রোডটি চলে গিয়েছে। রোডের দুই পাশে পাহাড় এবং ঘন গাছপালা, তাই দিনের বেলায় প্রচন্ড গরমেও রোদের আলো আসে না এবং রোডটি দিয়ে যাবার সময় ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যায়। এই জন্য ওই জায়গাটির নাম হলো ঠান্ডাছড়ি। তো তিনি ঠান্ডাছড়ি দিয়ে বাইক চালানোর সময় খেয়াল করেন যে ওই সময়ে জায়গাটা অন্যদিনের থেকেও বেশি ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে বা ঠান্ডা হয়ে আছে। আর চারদিকে অন্ধকার, কোনো মানুষ তো দূরের কথা, কোনো গাড়িও নেই রাস্তায়। ঠান্ডাছড়ি রোডটির মাঝামাঝি আসার পর তার বাম পায়ে হঠাৎ কেউ সজোরে নিচের দিকে মারে হেঁচকা টান। তো আমরা জানি বাইকের বাম পায়ে কিন্তু 5টি গিয়ার থাকে। তো গিয়ারের পা হঠাৎ সজোরে নিচের দিকে টান খাবার ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বাইক সহ। মাথায় হেলমেট থাকার কারণে আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও তার হাতে পায়ে অনেক জায়গায় ছুলে যায় আর কি, এবং কোমরে ব্যথা পায়। এমন একটা অবস্থায় আশেপাশে হেল্প করার মতো কাউকে আসলে পাওয়া যায় না। তো তিনি এটা কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে হঠাৎ সজোরে পা নিচের দিকে টানটা দিল কে। কারণ ওনার স্পষ্ট মনে হচ্ছে কেউ হাত দিয়ে পা ধরে নিচ দিকে টান দিয়েছে। কারণ ওই হাত দিয়ে ধরে যদি নিচ দিকে টান দেয় যেমন অনুভূতি হয়, তার ঠিক ওই সময় ওরকমটা অনুভূতি হয়েছিল। এদিকে তার বুক ধুক ধুক করতে থাকে। রাত 1:30টার বেশি বেজে গিয়েছে এবং তার ভয়টাও বাড়তে থাকে। সে আবার বাইকটি তুলে কয়েকবার স্টার্ট দিতেই বাইকটা অন হয় এবং সে আস্তে আস্তে বাইকটা চালিয়ে এগোতে থাকে। আর তার শরীরে বেশ কয়েক জায়গা তো খুব ব্যথা লেগেছে, এই জন্য তিনি আস্তে আস্তে চালাচ্ছিলেন। এভাবে আরো 40 মিনিট বাইক চালানোর পর বেশ কাছাকাছি চলে এসেছেন তিনি। যে জায়গাটিতে এসেছেন সেই জায়গাটির নাম হলো ভেদভেদি বাজার। বাজারটি ফেলেই একটি চেকপোস্ট আছে। চেকপোস্টে একটি ল্যাম্প পোস্ট ছিল, যার কারণে রোডটি হালকা আলোকিত হয়ে থাকতো। তো এত রাতে ভেদভেদি বাজারের একটি দোকানপাটও খোলা ছিল না এবং কেন জানি পুলিশ চেকপোস্টটিও ওই দিন ফাঁকা ছিল। পরে অবশ্য জানতে পারা গেছে আসলে পুলিশ চেকপোস্টে রাত 11টার পরে স্বাভাবিকভাবে কেউ থাকে না, খুব ইমার্জেন্সি ছাড়া। তো সে ওই বাজার ফেলে চেকপোস্টের দিকে আসতে থাকে বাইক নিয়ে। চেকপোস্টে 30 থেকে 40 মিটার দূরে তখন তার বাইক। হঠাৎ করে সে খেয়াল করে চেকপোস্টের আলোয় রাস্তার ঠিক মাঝখানে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। সে আরেকটু কাছে আসার পরে দেখলো লাল টকটকে শাড়ি পরা একটা মহিলা অবয়ব, যেটা স্বাভাবিক থেকেও আরেকটু বেশি লম্বা মনে হচ্ছিল তার কাছে। এবং ল্যাম্পপোস্টের আলোতে দেখা যাচ্ছে যে মহিলার সামনে একটি কালো কুকুর দাঁড়িয়ে আছে, মানে মুখোমুখি, এবং মহিলাটি কুকুরের দিকে তাকিয়ে আছে এবং কুকুরটি মহিলার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সাধারণত আমরা দেখি কুকুর বা এই জাতীয় প্রাণী শব্দের প্রতি খুবই সেন্সিটিভ, শব্দ শুনলে পালিয়ে যায় বা উত্তেজিত হয়। কিন্তু বারবার বাইকের হর্ন বাজানো সত্ত্বেও ওই মহিলাটিও একচুল নড়ে না, কুকুরটিও নড়ে না, কুকুরটি তার দিকে তাকায়ও না। তারা একজন আরেকজনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। রাস্তাটি ছিল 2 ওয়ে, মানে রাস্তার মাঝখানে ডিভাইডার ছিল, কিন্তু মহিলাটি এবং কুকুরটি রাস্তার এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে পাশ কাটিয়ে যাওয়া সম্ভবই ছিল না। আর এই কারণে উনি দূর থেকে বাইকের গতি কমাতে চাচ্ছিলেন, কিন্তু উনি বাইকের গতি কমাতে চাইলেও বাইকের গতি একদমই কম ছিল না, বাইকের গতি ছিল স্বাভাবিক। উনি চিন্তা করলেন কি ব্যাপার, বাইকের কি ব্রেক ফেল করলো? এই চিন্তা করতে করতে মানে ওনার বাইক কিন্তু ওই যে ওই মহিলা এবং কুকুরের উপর দিয়ে উঠে গিয়েছে।
উনি তো চিন্তা করেছে যে এখনই বাইকটা থেকে আমি ছিটকে পড়ে যাব, দুর্ঘটনা ঘটবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, কিছুই হলো না। বাইকটি সামান্য ঝাঁকুনিও দিল না, মনে হলো বাতাসের ভেতর দিয়ে বাইকটা বের হয়ে গেছে। একটু সামনে গিয়েই তিনি লুকিং গ্লাসে দেখলেন ওই মহিলা আর কুকুরটি তার দিকে তাকিয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোতেও ওই মহিলার চেহারাটি কিন্তু দেখতে পাননি। মহিলাটির মানে যে ঘোমটা লম্বা করে দেয়া ছিল, কিন্তু আগুনের গোলার মতো দুটো চোখ দপদপ করে জ্বলছিল, সেটি কিন্তু ওই ঘোমটার মধ্য দিয়েও বোঝা যাচ্ছিল, কিন্তু তার চেহারা কিন্তু দৃষ্টিগোচর হলো না। যাই হোক, এই ঘটনার প্রেক্ষাপটে উনি আরো ভয় পান। ভয়ে তার শরীর কাঁপতে থাকে, কিন্তু বাড়িতে তো ফিরতে হবে। সে কোনো মতে বাসায় আসে এবং ওনার বন্ধুকে সব খুলে বলেন, মানে যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। এভাবে একদিন কাটে। তো এবার ফেরত আসার পর তার প্রচুর জ্বর এবং বমি শুরু হয়। একদিন পর রাতে ওনারা সবাই ঘুমিয়ে গিয়েছিলেন, কিন্তু ওনার বন্ধু জেগেছিলেন। তো একটা পর্যায়ে যেটা হয় আর কি, সেটা হলো যে যিনি এই যে তার জ্বর হয়েছিল তিনিও জেগে যান, এবং প্রথমে যিনি জেগেছেন তিনি ঘুমিয়ে যান। তো উনি মোবাইল ফোনে কথা বলছিলেন, যিনি আর কি যার শরীর খুব দুর্বল, যিনি ভয় পাচ্ছেন আর কি, মোবাইল ফোনে কথা বলছিলেন। এদিকে ওনাদের রুমে, যে রুমটাতে ওনারা দুজন থাকতেন, ওই রুমে একটা বেলকনি রয়েছে, এবং ওই বেলকনির ওইখানে বসার জন্য একটি চেয়ার রাখা ছিল। তো যেটা হয় সেটা হলো যে কথা বলতে বলতে, মোবাইল ফোনে কথা বলতে বলতে করিডোরে গিয়ে চেয়ারটিতে যখনই বসেছে, তখন তার এমন একটা ফিলিংস হয় যে কেউ চেয়ারে মনে হয় আগে থেকে বসে আছে, এবং কেউ যদি চেয়ার আগে থেকে বসে থাকে তার উপরে গিয়ে বসলে যেরকমটা ফিলিংস হয়, ঠিক তেমন অনুভূতি হয়। আর যখনই সে বোঝে যে কেউ বসে আছে, তখনই সাথে সাথে কেউ সামনের দিকে তাকে ধাক্কা দেয়, এবং ধাক্কা খেয়ে ও চেয়ারের ওখান থেকে ছিটকে দেয়ালে গিয়ে আশ্রয় পড়ে এবং জোরে চিৎকার দিয়ে ওঠে। তখন রুমে থাকা ওনার রুমমেটের ঘুম ভেঙে যায়। তিনি তখন দৌড়ে বাইরে আসেন, এই কি হয়েছে। তখন সব কাহিনী বলেন যে এই ঘটনা, এই যে আমি তো এই যে এরকম করে ধাক্কা খাইলাম, কে যেন আমাকে ধাক্কা দিল। তো আসলে এসব ঘটনার ব্যাখ্যা কিভাবে দেয়া যায় ওনারা কিছুতেই বুঝতে পারছিলেন না। তো যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার পরামর্শে স্থানীয় এক হুজুরের কাছে তার বন্ধুকে যেতে বলেন। তিনি তাকে কিছু ঝাড়ফুঁক এবং পানি পড়া দেন। কিন্তু ওই রাত থেকেই আরেকটি সমস্যা শুরু হয়। গভীর রাতে হঠাৎ করে ঘুম থেকে চিৎকার দিয়ে ওঠার একটা সমস্যা শুরু হয়ে যায়, এবং চিৎকার দিয়ে আম্মু আম্মু বলে চিৎকার দিয়ে ওঠে আর কি। জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে খারাপ স্বপ্ন দেখেছেন, কিন্তু স্বপ্নে কি দেখেছেন এটা জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না। এটি খুবই অবাক করা একটা বিষয়। যাই হোক, প্রতি রাতেই যখন এরকম হতে থাকে, তখন চট্টগ্রামের একজন হুজুরের সাথে একজন ভালো একজন হুজুরের মানে ঠিকানা, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তিনি তাকে দেন। তখন ওই হুজুরের কাছে গেলে হুজুর তার বন্ধুর বাসার ঠিকানা নেন এবং বাসায় আসেন। এই নির্দিষ্ট কিছু রিচুয়ালের মাধ্যমে জানতে পারেন খুবই খারাপ এবং নরখাদক প্রকৃতির এক জিন তার উপর ভর করেছে ওই মর্গে ঢোকার পর থেকে। মূলত ওই নরখাদক জিনটি লাশ কাটা ঘরে ছিল, ওই লাশটির শরীরের কিছু অংশ খাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে এই ডাক্তার সে ওই মর্গের মধ্যে ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ার কারণে ওই জিনটি ডিস্টার্ব হয়, এবং ডিস্টার্ব হওয়ার প্রেক্ষাপটে রাগ গিয়ে পড়ে হচ্ছে তার উপরে, যেহেতু সে লাশের শরীরের কিছু অংশ খেতে পারেনি। আর এই কারণে সে তার উপর ভর করেছে, তাকে ডিস্টার্ব করছে। তখন হুজুর কাগজে কিছু একটা লিখে ওই কাগজটি তার বালিশের নিচে রেখে 1 মাস ঘুমাতে বলেন, এবং তিনি বলেন যে এই 1 মাস তিনি বালিশের নিচে কাগজটি রেখে ঘুমাবেন, কিন্তু কোনোভাবেই এই কাগজে কি লেখা আছে পড়তে পারবে, কিন্তু কোনো মোবাইলে ছবি তোলা যাবে না, তাহলে কাগজের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তো তার কথা মতো 1 মাস এই কাজটি করা হয়, বালিশের নিচে কাগজটি রেখে ঘুমায়, এবং 1 মাসের মধ্যে তার স্বপ্নেও কোনো ধরনের অস্বাভাবিক কোনো বিষয় আসেনি, এবং বাহ্যিকভাবেও রাতের বেলা ডিউটি করা হোক বা অন্যভাবে হোক কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, সবকিছু ঠিকঠাক ছিল। যেদিন 1 মাস পূর্ণ হয়
তার পরের দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে চেক করে, প্রতিদিনই চেক করতো, প্রতিদিনই ওই জিনিসটা ছিল, কিন্তু ওই রাত্রে চেক করতে গিয়ে দেখে যে বালিশের নিচে কাগজটি নেই। পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও কাগজটি কোথাও পাওয়া যায় না। এখানে বলে রাখা ভালো, ওই রুমে কিন্তু যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন ওই ডক্টর এবং তার বন্ধু ডক্টর, মানে যার সাথে প্যারানরমাল ঘটনা ঘটছে, তারা দুজন ছাড়া কেউ ওই রুমে ঢুকতো না। কিন্তু কাগজটি তাহলে কে নিল, কোথায় গেল? যদিও বা এই ঘটনার সমাপ্তি হয়েছিল এই 1 মাস পর থেকেই, কিন্তু এই কাগজের রহস্যটা, এটা আসলে কি হলো, কে এই কাগজটি নিয়ে গেল, এটার কোনো ব্যাখ্যা বের করা যায়নি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, মর্গের এই ঘটনাটি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আমার কাছে খুবই দারুণ লেগেছে, কারণ একবার ভাবুন যে একজন মর্গের মধ্যে ঢুকেছে ডক্টর, লাশ কাটা হচ্ছে, হঠাৎ করে লাইট ফেটে গিয়ে পুরো রুমে অন্ধকার নেমে এসেছে, তারপর আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার কাছে যে ফোন রয়েছে, এই ফোনটা জ্বালালে যে আলো হবে সেই বিষয়টিও মাথায় কাজ করছে না। দরজার কাছে গিয়ে দুপদাপ করে শব্দ করা হচ্ছে, কিন্তু দরজা বাইরের থেকে লক করা। ওদিকে তাদের উপর গরম নিঃশ্বাস কেউ ছাড়ছে, সেটা ফিল করা যাচ্ছে, আর মাংস পচা গন্ধ নাকে লাগছে। এমন একটা সিচুয়েশন যদি আমরা একবার ভাবি, আসলে এই ধরনের সিচুয়েশনে যদি আমরা কেউ পড়ি, আমরা কি বেঁচে থাকবো? সেন্স ধরে রাখতে পারবো? কি অবস্থা হবে? আমরা কখনোই চাইবো না এই ধরনের কোনো ঘটনার মুখোমুখি কেউ হোক। প্রিয় লিসেনার্স, মর্গ কেন্দ্রিক ঘটনা অনেকেই পছন্দ করেন। আশা করছি আমাদের ঈদ স্পেশাল আয়োজনের 3য় ধাপে মর্গ কেন্দ্রিক এই ঘটনাটি আপনাদের সেই চাহিদার কিছুটা অংশ হলেও পূরণ করতে পেরেছে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনাদের হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আপনাদের horrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে হৃদয়। তার বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বাকলা ইউনিয়নে। তিনি বর্তমানে সৌদি আরবের দাম্মামে রয়েছেন। আর ঘটনাটি তিনি তার দাদির কাছ থেকে শুনেছেন। এটি একটি সত্যি ঘটনা, যার সাক্ষী ওই এলাকার অনেকেই। আর এই ঘটনাটি ঘটেছিল ওনার দাদির ফুফাতো ভাই ও তার পরিবারের সাথে। ঘটনাটির যে সাল, এই সালটি ছিল 1980 কি 81 সালের দিকে। যদিও বা ওনার দাদি সালটি মনে রাখতে পারেননি, তিনি বৃদ্ধ মানুষ, তবে 80 বা 81 সালই হবে। দাদির ফুফাদের বাড়ি ছিল চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি গ্রামে। তো ওনার দাদি ওনাকে যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমাদেরকে বর্ণনা করার চেষ্টা করেছেন। ওনার দাদির ফুফাতো ভাইয়ের নাম ছিল শরীফ। ঘটনার সময় তার বয়স ছিল 28 বছর। শরীফের আবার 2 ভাই, শরীফ এবং শফিক। শরীফ ছিল বড় এবং শফিক ছিল ছোট। ছোটজন 6ষ্ঠ শ্রেণীতে পড়তো ওই সময়ে। তাদের বাবা ঢাকাতে চাকরি করত। তাদের পরিবারে তারা ছিল 2 ভাই আর তার মা। তাদের বোন ছিল না। তাদের বাবা মাঝে মাঝে ছুটি পেলে বাড়িতে আসতেন। শরীফ তিনি তো এই হৃদয়ের দাদির ভাই, তাই এই ঘটনা লেখার সময় উনি এই শরীফকে ভাই বলে সম্বোধন করেছেন, মানে বোঝার ক্ষেত্রে। আর আমরাও শরীফ ভাই বলে সম্বোধন করব, তিনি যেহেতু বয়স অনেক বড়। তো যাই হোক, মূলত ঘটনাটা এই শরীফ ভাইকে দিয়ে শুরু। তিনি পুকুরে মাছ চাষ করতেন। বলে রাখা ভালো যে তিনি যে পুকুরে মাছ চাষ করতেন সেটা ছিল তাদের বাড়ি থেকে একটু দূরে, রাস্তার পাশে। শরীফ ভাই সেই পুকুরে 2 বছর যাবৎ খুব ভালোভাবে মাছ চাষ করেন।
তেমন কোনো পাহারা দেওয়া লাগেনি, কোনো সমস্যাও হয়নি। তবে সমস্যা যেটা হয় সেটা হলো তৃতীয় বছরের সময়। দেখা যায় বছরের শুরুতে তিনি যে হারে পোনা ছেড়েছেন, বছরের শেষের দিকে যখন জাল দিয়ে বা পানি শুকিয়ে মাছ ধরতেন তখন সে হারে মাছ পাচ্ছেন না, খুবই কম মাছ পান। তিনি খুব অবাক হন, এত মাছ কোথায় যায়? পুকুরের সাথে কিন্তু কোনো খাল ছিল না যে মাছ সেখানে চলে যাবে, কারণ পুকুরের এক পাশে রাস্তা, অন্য পাশে ঝোপঝাড় বাগান, আর এক পাশে ছোট্ট বাড়ি, আর এক পাশে সরু একটা রাস্তা। তো মাছ যাওয়ার তো কোনো জায়গাই নেই, আর পুকুর তো পানিতে ভেসেও যায়নি বা বন্যাও হয়নি। আর অন্য কোনো কেউ যে মাছ খেয়ে ফেলবে, মানে বিশেষ করে কোনো মাছ খেকো বড় মাছ থাকে না, যেমন শোল, গজার, বোয়াল, তো যখন জাল টেনেছে তখন তো এই ধরনের কোনো মাছ তারা জালে পায়নি। তখন এই শরীফ ভাই ভাবে হয়তো মানুষ রাতে মাছ ধরে নিয়ে যায়। শুরুতে তো কোনো জায়গা তিনি পাহারা বসান নাই, আর এই সুযোগটাই হয়তো বা তার কেউ নিয়েছে, এই কারণে তার মন অনেক খারাপ হয়। তার পরিবার তাকে সান্ত্বনা দেয়। এখন মন খারাপ থাকার কারণে তিনি কিছুদিন পুকুরের কাছেই যাননি। শরীফ ভাই পরে ভাবলেন যা হওয়ার তো হয়েছে, তিনি আবার পুকুরে মাছের পোনা ছাড়বেন এবং ছাড়েনও। যেহেতু শরীফ ভাই ভাবলেন মাছ চুরি শুরু হয়েছে, তাই তিনি পাহারা দেওয়ার জন্য পুকুর পাড়ে একটি বাঁশের টং দেন। টং বলতে ওই যে চারটা বাঁশের উপরে একটা মাচার মতো, এবং তার উপরে ছাউনি, ওই যে বেঁধে দেন নৌকা যেরকম ছাউনি থাকে ঠিক তেমন। তবে শরীফ ভাই এটা তোলেন হচ্ছে পুকুরের এক পারে কিছু অংশ মাটিতে আর অন্য কিছু অংশ পুকুরে, এইভাবে টংটা তোলেন। তো বাঁশের খুঁটি দিয়ে তোলেন। তো তিনি সেখানে পাহারা দিতে শুরু করেন। তিনি খুব সাহসী মানুষ ছিলেন আর শক্তিশালীও ছিলেন। আর তিনি তখনও কিন্তু বিয়ে করেননি, একদম যুবক বয়স। তিনি সারাদিন অন্যান্য কাজ করেন, বিকালে তাদের গ্রামের বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 8টার সময় বাড়িতে আসতেন। 8টা কি 8:30 এরকম বাজতো আর কি। তো খাওয়া দাওয়া করে রাত 10টার দিকে হাতে 7 ব্যাটারির একটি টর্চ লাইট আর একটি টেটা নিয়ে পুকুর পাড়ে সেই টঙে চলে আসতেন। টেটা নিয়ে আসতেন মূলত তিনি রাতে পুকুর পাড় দিয়ে ঘুরতেন। তখন পুকুরের মানে কাছে টর্চ মারলে মাঝে মাঝে ব্যাঙ, সাপ এগুলো দেখতেন, আর সেগুলো মারার জন্যই মূলত তিনি টেটা নিয়ে আসতেন। তো কিছুদিন পাহারা দেন, কোনো সমস্যা নেই। শরীফ ভাইও খুশি হন যে চোর টোর আসতে পারছে না। তিনি ভাবলেন যাক, আমি এখানে পাহারা দেই আর চোরেরা জানতে পেরে এখন আর আসে না, খুশি হন আর কি এটা ভেবে। ঘটনা যেবার ঘটে সেদিন প্রতিদিনের মতো ওই শরীফ ভাই টঙে আসেন এবং পুকুরের সব পার ঘুরে আসেন। ভাবলেন একটু ঘুমানো দরকার, দিনে কাজ করেছেন যেহেতু, ক্লান্ত শরীর। তখন তিনি চিন্তা করেন যে এখন কিছুক্ষণ ঘুমিয়ে পড়ি, আবার উঠে পুকুরের চারদিকে একটা চক্কর দিব। এই চিন্তা করে তিনি শুয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে মাঝরাতে কোনো একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। শব্দটা এমন ছিল যেমন এটা হয় হলো প্রাপ্তবয়স্ক কোনো লোক যদি পুকুরের পানিতে ঝাঁপ দেয় তখন যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। তখন সময় রাত আনুমানিক 2টা কি 3টা হবে। তখন তার মোবাইল ফোন ছিল না, আর তার সাথে ঘড়িও ছিল না। তবে তখন মাঝরাত, এটা তিনি বুঝতে পেরেছিলেন, যেটা তিনি পরে বলেছিলেন আর কি সকলকে। তো শরীফ ভাই ভাবলেন চোর এসে মনে হয় পুকুরে জাল ফেলেছে। তিনি কি করলেন, আস্তে করে টর্চ লাইটটা এক হাতে নিলেন আর এক হাতে টেটা নিলেন। চোর যদি দৌড় দেয় তাহলে টেটা দিয়ে তিনি বাড়ি দিবেন, আঘাত করবেন না, সুচালো জিনিস দিয়ে আঘাত করবেন, তাহলে বাড়ি দিয়ে ফেলে দিবেন। তো শরীফ ভাইয়ের এমনিতেই অনেক রাগ হয়েছিল, কারণ ওনার অনেক টাকার মাছ চোরে খেয়েছে এই চিন্তা করেছেন, কারণ মাছ তো উনি আসানোর পাননি, আর উনি টঙে আসেন, এখন সেই চোর এসেছে। স্বাভাবিকভাবে রাগটা হওয়াটাই তো বাঞ্ছনীয়, তাই না? তো উনি মানে সতর্কতার সাথে সেই শব্দের কাছে আসেন। তিনি এসে দেখেন পুকুর থেকে সামান্য একটু নেমে মাজা সমান পানিতে কেউ একজন দাঁড়িয়ে আছেন, পুকুরের দিকে মুখ করে, এবং পানি থেকে কি যেন তুলছেন। চাঁদের আলো তেমন ছিল না, আকাশে মেঘ ছিল, আবছা আলো দেখা যায়, আর চারপাশে বড় বড় গাছ ছিল, তাই ভালো অন্ধকার ছিল সেখানে। তখন শরীফ ভাই বলে ওঠেন, এই কে রে তুই? এই বলে যখনই তিনি টর্চ মেরেছেন তখন দেখেন ভয়ঙ্কর একটা জিনিস। এটা কোনো মানুষ না, এটি এমন একটা প্রাণী, তার মাথাটা
মানে শরীরটা মানুষের মতো হলেও মাথাটা ভাল্লুকের মতো, আর সারা শরীর ভরা বড় বড় লোম। আর শরীফ ভাই ছিল এই প্রাণীটির পেছন দিকে। যখন তিনি বলেছেন এই কে রে তুই, তখন ওই প্রাণীটি ওই মাথাটা তার দিকে ঘুরিয়েছে, আর তখন টর্চ মারার পরে এই জিনিসটা তিনি দেখতে পান। আর প্রাণীটির চোখ ছিল অনেক লাল, জলজল করছিল। শরীফ ভাইকে দেখে সে হিংস্র আওয়াজ করতে থাকে, মনে হয় এখনই শরীফ ভাইয়ের উপর আক্রমণ করবে। যখনই ওই অবয়বটা শরীফ ভাইয়ের দিকে এক পা এগোচ্ছিল, তখন শরীফ ভাই কি করে তার হাতে যে ট্যাটা ছিল সেটা সজোরে ওই প্রাণীটির দিকে ছুঁড়ে মারে। ওই ট্যাটার আবার দড়ি থাকে, দড়ির একটা মানে ওই ট্যাটা যাতে হারিয়ে না যায়, ওই ট্যাটার মানে লাঠির শেষ অংশে দড়ি বাঁধা থাকে, আর একটা অংশ ওই হাতের সাথে পেঁচানো থাকে। তো উনি যখন ছুঁড়ে মেরেছেন, একদম নিখুঁত ভাবে ওই ট্যাটাটা ওই প্রাণীটার পেটের মধ্যে ঢুকে যায়। তখন শরীফ ভাইয়ের হাতে কিন্তু ট্যাটার যেই সুতা, সেই সুতাটা ছিল। উনি ওই সুতা ধরে টান দেন, আর ট্যাটার যে মাথা, সেই মাথার অংশটা কিন্তু কিছুটা বাঁকানো থাকে, টান দিতে গেলে কিন্তু সহজে এটা বের হয় না। যন্ত্রণায় কুকড়ে ওঠে সেই প্রাণীটা। শরীফ ভাই সুতা ধরে সজোরে টান দেন এবং ওই ট্যাটাটা বের হয়ে আসে। হাতে আসার পর তিনি আবারও ওই জিনিসটা দিয়ে যখন তাকে আঘাত করতে যাবেন, তখন ওই প্রাণীটা সজোরে মারে এক লাফ, ব্যাঙের মতো একটা শব্দ করে পুকুরের পানি থেকে লাফ দিয়ে পুকুরের মাঝখানে গিয়ে পড়ে এবং ডুব দিয়ে পুকুরের মধ্যেই মিলিয়ে যায়। শরীফ ভাই দেখেন ওই প্রাণীটাকে আর দেখা যাচ্ছে না। উনি বেশ ভয় পেয়েছিলেন। উনি তাড়াতাড়ি ট্যাটা এবং টর্চ নিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসেন এবং উঠানে এক চিৎকার দিয়ে জ্ঞান হারান। তার চিৎকার শুনে সাথে সাথে তার মা এবং ছোট ভাই বের হয়। বাড়িতে ওনার বাবা ছিলেন না, ঢাকাতে চাকরি করতেন যেহেতু। পরে তাকে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেয় তার মা। তো শরীফ ভাইয়ের মা সারা রাত তার পাশে ছিলেন। সকালে শরীফ ভাইয়ের জ্ঞান আসে, শরীরে প্রচন্ড জ্বর। তার মা মাথায় পানি দিচ্ছিলেন। তার মা জিজ্ঞেস করে কি হয়েছে। তখন শরীফ ভাই রাতে কি হয়েছে সব বলেন। তার মা শুনে খুবই অবাক হন এবং ভয়ও পান। তিনি বলেন পুকুরে আর পাহারা দেওয়া লাগবে না, মাছ থাকলে থাকবে, না থাকলে নাই। পরের দিন শরীফ ভাইয়ের মা তাকে নিয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তার কিছু ওষুধ দেন। শরীফ ভাই সেই ওষুধ খান এবং 2 দিনের ভেতর সুস্থ হয়ে যান। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, ঘটনা কিন্তু শুরু এখানে। শরীফ ভাই বেশ কিছুদিন ওই পুকুরের কাছে যাননি। এর মাঝে শরীফ ভাইয়ের সাথে আরো কিছু মানে যে ঘটেছে, বিষয়টা এরকমও না, উনি স্বপ্নেও কোনো ভয়ঙ্কর কিছু দেখেননি, একদম স্বাভাবিক ছিল সবকিছু। এভাবে দিন কেটে যাচ্ছিল। তখন শরীফ ভাই ভাবলেন অনেকদিন তো হলো পুকুরের কাছে যাওয়া হয় না। তখন তিনি পুকুরের মানে দুপুরের দিকে পুকুরের কাছে যান। তো তারপর থেকে তিনি দুপুরে পুকুরের কাছে যেতেন এবং মাছকে খাবার দিতেন। এভাবে কয়েক মাস কেটে যায়। বছরের শেষের দিকে মাছও মোটামুটি বড় হয়েছে। তিনি খুশি হন যে এবার মাছ তো আছে অনেক। আবার চিন্তা করেন মাছগুলো বড় হয়েছে, এখন যদি পাহারা না দেই তাহলে তো চোরে তো মাছ চুরি করে নিয়ে যাবে। তিনি বাড়িতে গিয়ে তার মাকে বলেন যে পাহারা দেওয়ার দরকার। তার মা তো কিছুতেই রাজি হয় না। তো শরীফ ভাই বলে যে আরে সমস্যা নাই, কিছু হবে না, আমার সাথে কাইয়ুমকে নিয়ে যাবো। কাইয়ুম হলো এই শরীফ ভাইয়ের বন্ধুর নাম। শরীফ ভাইয়ের খুব ভালো বন্ধু হচ্ছে এই কাইয়ুম ভাই। তো শরীফ ভাই পরদিন বাজারে যান এবং কাইয়ুম ভাইয়ের সাথে দেখা করেন। তো কাইয়ুম ভাইয়ের বাড়ি কিন্তু শরীফ ভাইয়ের মানে একদম কাছেই ছিল। তো শরীফ ভাই কাইয়ুম ভাইকে বলেন যে তোর তো কোনো কাজ নাই, তুই আমার সাথে এই পুকুর পাহারা দে, আর মাছ যখন বিক্রি করব তখন তোর একটা প্রাপ্য অংশ আমি তোকে দিয়ে দিব। কাইয়ুম ভাই তো কিছুতেই রাজি হচ্ছিলেন না, কারণ শরীফ ভাইয়ের সাথে ঘটা ঘটনা কিন্তু কাইয়ুম ভাই জানতেন। আর যদিও ওই ঘটনা পরবর্তীতে গ্রামের অনেকেই শুনেছিলেন এবং কাইয়ুম ভাই শুনেছিলেন। আর কাইয়ুম ভাই ছিল আবার খুব ভীতু প্রকৃতির। পরে অবশ্য কাইয়ুম ভাই ভাবে যে এখন না করলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, তো শরীফ তো সাথেই থাকবে, এই চিন্তা করে তিনি রাজি হন। তো শরীফ ভাই তাকে বলেন চল আজকে থেকেই পাহারা দেওয়া শুরু করি। তো যেই কথা সেই কাজ, তারা দুজন ওই দিন রাত থেকে পাহারা দেওয়া শুরু করেন। তারা আবার সেই টঙে যান। যাওয়ার সময় সেই ট্যাটা, তারপরে চিত্রটার বাঁশটা হচ্ছে বেশ লম্বা, এক্সট্রা 2টো বাঁশের টুকরা এবং 2টা 7 ব্যাটারির টর্চ, এগুলো নিয়ে বেশ কয়েকদিন তারা ভালোই পাহারা দিয়েছেন, কোনো সমস্যা নেই। একদিন তারা বিকালে বাজারে যান আর বাজার থেকে 7টার দিকে মানে সন্ধ্যা 7টার দিকে বাড়িতে যান। প্রতিদিনের মতো সবকিছু নিয়ে টঙে আসেন। রাত 10টার সময়
এই কাইয়ুম ভাই বলে, শরীফ আমি তো ভাত খেয়ে আসি নাই, আমার তো ক্ষুধা লাগছে। এখন শরীফ ভাই বলে যে আমারও তো ক্ষুধা লাগছে। তারা মূলত বাজার থেকে হালকা নাস্তা খেয়ে এসে যে ভাজা পোড়া আর কি, পুরি সিঙ্গারা, এই জন্য তারা চিন্তা করেছে যে রাত্রে না খেলেও চলবে, ক্ষুধা লাগে নাই। কিন্তু এই টঙে আসার পর তাদের আবার ক্ষুধা লেগেছে। তখন শরীফ ভাই বলেন যে কাইয়ুম, তুই লাইট নিয়ে বাড়ি যা, আগে তুই খেয়ে আয়, তুই এলে আমি যাব, যেহেতু বাড়ি বেশি দূরে না, কাছেই। তখন কাইয়ুম ভাই বলে, আচ্ছা ঠিক আছে, আমি আগে যাই। এই বলে কাইয়ুম ভাই চলে যান। তো কাইয়ুম ভাই মোটামুটি আধা ঘন্টার মধ্যেই খাওয়া দাওয়া করে চলে আসেন, সবকিছু মিলিয়ে, মানে ওখান থেকে যাওয়া, খাওয়া দাওয়া করা এবং আসার মধ্যে আধা ঘন্টার সময় লেগেছে। এসে দেখেন যে শরীফ ভাই নাই। এখন কাইয়ুম ভাই চিন্তা করে, আরে শরীফ গেল কোথায়? মনে হয় পুকুর পাড়ে চক্কর দিতে গেছে। এই ভেবে কাইয়ুম ভাই টঙের মধ্যে ঢুকে পড়ে। 15 মিনিট হয়ে যায়, 20 মিনিট হয়ে যায়, আধা ঘন্টা হয়ে যায়, শরীফ ভাই কোনো খবর নাই। এখন কাইয়ুম ভাই চিন্তা করছেন যে ব্যাপার কি, শরীফ গেলটা কোথায়? তখন কাইয়ুম ভাই কিছু একটা ভেবে টর্চ লাইট নিয়ে বের হন। পুকুর পাড়ে যে ঝোপঝাড় ছিল সেদিকে একটু এগিয়েছেন, হঠাৎ একটা শব্দ তিনি শুনতে পান। শব্দটা এমন ছিল যে গরু জবাই করলে যেমন একটা গড় গড় শব্দ হয়, ঠিক তেমন একটা শব্দ। তো কাইয়ুম ভাই একটু কাছে যান, গিয়ে আধো অন্ধকারে কিছু একটা দেখতে পান। পুকুরের সেই সরু রাস্তার উপরে কিছু একটা আছে, কিন্তু এটা যে কি সেটা বোঝা যায় না, আর শব্দটা কিন্তু ওখান থেকেই আসছে। তো কাইয়ুম ভাই শরীফ ভাইয়ের নাম ধরে ডাক দেয়, কিন্তু কোনো উত্তর নাই। কাইয়ুম ভাই একটু কাছে গিয়ে টর্চ মারে, আর তখন সেটা তিনি, মানে যেটা দেখেছিলেন, নিঃসন্দেহে কোনো মানুষ সেটা দেখতে চাইবে না। তিনি দেখেন শরীফ ভাইয়ের দেখা সেই প্রাণীটা, যেটার কথা তিনি আগে শুনেছেন, ওই প্রাণীটা হাঁটু গেড়ে বসে আছে আর কাইয়ুম ভাইয়ের দিকে মুখ করে তাকিয়ে আছে, আর সেটার সামনে রক্তাক্ত শরীফ ভাই পড়ে আছে। মনে হচ্ছে প্রাণীটা শরীফ ভাইয়ের মাংস কামড়ে কামড়ে খাচ্ছে। এটা দেখে কাইয়ুম ভাই চড়ে দেয় এক চিৎকার, এবং এক চিৎকার দিয়ে তিনি জ্ঞান হারান। পরদিন সকালে পুকুরে সেই সরু পথ দিয়ে যখন দুজন কৃষক গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন, তখন তারা শরীফ ভাই এবং কাইয়ুম ভাইকে দেখে চিৎকার করে ওঠে। একজন কৃষক তো শরীফ ভাইয়ের বডি দেখে ওইখানে জ্ঞান হারায়, মানে পড়ে যায়, আর একজন এক দৌড়ে শরীফ ভাইয়ের বাড়ি চলে যায় এবং চিল্লাচিল্লি শুরু করে। ওই কৃষক শরীফ ভাইকে চিনতো খুব ভালো করেই। বাড়ির সব মানুষ বের হয়ে আসে, বলে কি হয়েছে? তখন ওই কৃষক মুখ দিয়ে তেমন কিছু বলতে পারছে না, এতটা ভয় পেয়েছে, শুধু আঙ্গুল দিয়ে পুকুরের দিকে দেখায়। শরীফ ভাইয়ের মা, তিনি হঠাৎ করে একটা অন্যরকম খারাপ কিছু ফিল করছিলেন। যখনই আঙ্গুল দিয়ে পুকুরের দিকে দেখিয়েছে, তখন উনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তিনি সকলের আগে ওই পুকুরের দিকে দৌড় দেন। বাড়ির সবাই ওই কৃষককে নিয়ে সেখানে যায়। তারা সেখানে গিয়ে যা দেখে তা মোটেও সহ্য করার মতো না। শরীফ ভাইয়ের মা সেখানে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। ওখানে একজন কৃষকও জ্ঞান হারিয়ে পড়ে আছে, আর কাইয়ুম ভাইও অজ্ঞান হয়ে পড়ে আছে, আর পাশেই ছিল শরীফ ভাইয়ের নিথর দেহ। দেখে মনে হয় কেউ শরীফ ভাইয়ের পেট দিয়ে মোটা কিছু ঢুকিয়ে পিঠ দিয়ে বের করে ফেলেছে। তার গলায় কিছু আঁচড়ের দাগ ছিল, আর মনে হচ্ছে হাত পায়ের মাংস কেউ কামড়ে তুলে ফেলেছে। এটা দেখে সবাই হই হল্লা শুরু করে। হই হল্লা শুনে আশেপাশ থেকে আরো লোকজন আসে। সবাই মিলে তাদেরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। কৃষকের জ্ঞান ফেরে, শরীফ ভাইয়ের মায়েরও জ্ঞান ফেরে, কাইয়ুম ভাইয়ের জ্ঞান আসে না। তার জ্ঞান আসে কয়েকদিন পরে। একজন হুজুর আসেন, হুজুর এসে ঝাড়ফুঁক করেন, এরপরে আল্লাহর রহমতে তার জ্ঞান ফেরে। এদিকে কিন্তু শরীফ ভাইয়ের লাশ দাফন করা হয়। কিন্তু শরীফ ভাইয়ের মৃত্যুর পূর্বে কি হয়েছিল সেটা এক্সাক্ট বলা যায় না, কারণ শরীফ ভাই তো মারা গিয়েছিলেন। কিন্তু কাইয়ুম ভাই কি দেখেছিলেন সেটা বলেছিলেন। হয়তোবা শরীফ ভাই যখন কাইয়ুম ভাই খেতে চলে গিয়েছিলেন, ওই সুযোগে শরীফ ভাই চিন্তা করেন একটু পুকুরের চারদিকে চক্কর দিয়ে আসি। চক্কর দিয়ে যখন ঝোপের কাছে গিয়েছেন, তখনই হয়তো ওই প্রাণীটা থেকে আক্রমণ করেছিল, যার কারণে তার মৃত্যু হয়েছিল। এদিকে কাইয়ুম ভাইয়ের শরীরে প্রচন্ড জ্বর আসে। সে ভালো করে কথাও বলতে পারছিলেন না, আবল তাবল বলছিলেন। তো যাই হোক, কাইয়ুম ভাই তো সব বিষয় বলেছিলেন। ওনার সুস্থ হতে প্রায় 2 সপ্তাহ বেশি সময় লেগে যায়। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? ঘটনা কি এখানেই শেষ? না, এখানে শেষ না। ঘটনা ঘটছিল, কন্টিনিউ। এবার কি হয়, শরীফ ভাইয়ের পরিবারের সাথে ঘটা শুরু করে। এক রাতে তারা সবাই ঘুমিয়ে আছে, রাত প্রায় আনুমানিক 1টার দিকে।
হঠাৎ করে মনে হয় শরীফ ভাইদের চালের উপর বিকট কোনো কিছু একটা শব্দ হলো, মানে কোনো কিছু ভারী কিছু এসে চালের উপর পড়ে ধপাস করে। তখন শরীফ ভাইয়ের মা এবং তার ছোট ভাই শফিক সে বাড়িতে ছিল। শরীফ ভাইয়ের বাবা শরীফ ভাইকে দাফন গাফন করার পর কয়েকদিন থাকার পর উনি তো ঢাকায় চলে গিয়েছিলেন, তখনও আর ফেরত আসেননি। তো অদ্ভুত ব্যাপার হলো পাশের ঘরের কেউ কিন্তু এই শব্দ শোনেনি, শুধু শরীফ ভাইদের ঘরের মধ্যে তার মা এবং ভাই এই শব্দটি শুনতে পেরেছিল। এর বেশ কিছুদিন পর তখন শরীফ ভাইয়ের বাবা বাড়িতে এসেছেন ছুটিতে। রাতের বেলা তার মা ওয়াশরুমে যাবেন বলে হারিকেন নিয়ে বের হয়েছেন। গ্রামের ওয়াশরুম গুলো তো ঘরের বাইরে থাকে বলে আমরা সকলেই জানি। তো তিনি যখন ওয়াশরুম থেকে রুমের দিকে ফিরছিলেন, হঠাৎ করে তার গালে কে যেন সজোরে এক চড় মারে। তিনি এক চড় খেয়ে চিৎকার দেন। তখন ঘরের ভিতর থেকে তার স্বামী এবং তার ছেলে শফিক বের হয়ে আসে, বলে কি হয়েছে? তখন তিনি বলেন কে যেন আমার গালে চড় মারলো। এখন এই শফিক এবং ওই শরীফ ভাইয়ের বাবা তারা দেখেন যে গালে 5 আঙ্গুল বসে আছে স্পষ্টভাবে, মানে এত জোরে চড় মেরেছিল। এখন ওই বাড়িতে এইভাবে ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে যেটা হয় সেটা হলো, ওই রাতের বেলা শফিক তখনও জেগেছিল, তার বাবা ঘুমিয়েছিল। তখন তার বাবা বাড়িতে ছিল, বাড়িতে হয়তো এই ধরনের সমস্যা হচ্ছিল, উনি অধিকাংশ সময় বাড়িতে ছুটি নিয়ে এসে থাকতেন আর কি। তো তার মাও ঘুমিয়ে আছে, হঠাৎ করে দরজায় টোকা পড়ে। তখন শফিক তো জেগেছিল, সে এখন বলে কে? তখন বাহির থেকে বলে যে শফিক, আমি কাইয়ুম। আর কাইয়ুম ভাই তো সবসময় তাদের বাড়িতে আসতোই, এত রাত্রে এসেছে, চিন্তা করছে হয়তো বা জরুরি কোনো কাজ আছে। তখন ওই কাইয়ুম বলে শফিক দরজাটা খোলো। শফিক কিছু না ভেবে দরজা খোলে। তো দরজা খোলার পরে দেখে যে আরে বাইরে তো কেউ নাই। সে খুব অবাক হয় যে এই না শফিক ভাই আমাকে ডাকলো, টোকা দিল দরজায়, কিন্তু সে কোথায় গেল? তো ওর সে শফিক কি করে ঘর থেকে চৌকাঠ পার হয়ে বাইরে বের হয়, বের হয়ে কাউকে দেখতে পায় না। সে যখন আবার ঘরের মধ্যে ঢুকবে এমন সময় সে দেখে দরজার সামনে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে সেই অবয়ব যেই অবয়বটির কথা এই শরীফ ভাই যখন জীবিত ছিল তখন বলেছিলেন, আর কাইয়ুম ভাই এই অবয়বটিকে দেখেছে। এটা হচ্ছে সেই অবয়ব। এই অবয়বটি কি করে ওই শফিকের গলা চেপে ধরে এবং গলা চেপেই মাটির উপর ধপাস করে একটা আছাড় মারে। এই আছাড় মারার শব্দ যখন হয় এবং ধপাস করে আছাড় মারার পর এই শফিকও চিৎকার করে ওঠে। তখন তার চিৎকারে ঘরের ভিতরে থাকা তার মা বাবার ঘুম ভেঙে যায়। তারা বাইরে এসে দেখে যে শফিক মাটিতে গড়াগড়ি করছে। তখন তাকে ধরে ঘরে নিয়ে যায়। পরদিন শফিকের বাবা একজন হুজুরকে নিয়ে আসেন। তো হুজুর শফিককে দেখেই বলে, মানে ওরে বাবারে সর্বনাশ, এ তো ভয়ানক পিশাচ, এর মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না, আপনার আরো বড় কোনো হুজুর দেখান। তো কোনো ধরনের কোনো সমাধান না পেয়ে তারা আরো বড় ধরনের হুজুর খুঁজতে থাকে। আর এইদিকে কিন্তু টুকটাক ছোটখাটো সমস্যা চলছেই, সেগুলো বলতে গেলে দীর্ঘ সময় লাগবে, যে এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। তো যাই হোক, একসময় একজন হুজুরের সন্ধান পান, তারা হুজুরের কাছে নিয়েও যান। তো হুজুর বলেন ঠিক আছে, আমি আগামীকাল আপনাদের বাড়িতে আসবো। তো তারা চলে আসে। পরদিন হুজুর আসে এবং হুজুর বেশ কিছুক্ষণ থেকে বলে এটা খুব ভয়ানক একটা পিশাচ, এটা আপনাদের সবাইকে বিশেষ করে শরীফ ভাইয়ের পরিবারকে শেষ করতে এসেছে। এটা খুব ক্ষিপ্ত রয়েছে, কারণ আপনার ছেলে ওকে টেটা দিয়ে আঘাত করেছে। এটা আপনার ছেলেকে মেরেই ক্ষান্ত হয়নি, আপনার পুরো পরিবারকে শেষ করতে চায়। এদিকে শফিক ভাইয়ের বাবা বলে আপনি একটা ব্যবস্থা করেন দয়া করে, এভাবে তো চলে না, আমার এক সন্তান গেছে, আমার আর এক সন্তানও কি চলে যাবে? তাহলে আমরা বাঁচবো কাকে নিয়ে? শফিকের বাবা খুব রিকোয়েস্ট করেন হুজুরকে। তখন হুজুর বলেন এটা খুব কঠিন কাজ, তারপর আমি চেষ্টা করব। তখন হুজুর বলেন আপনার ছোট ছেলেকে ডাকেন, আমি ওর উপরই জিন হাজির করব, যেহেতু ওর সাথে সে দেখা দিয়েছে। তো শফিক আসে, হুজুর একটা বৃত্ত আঁকে এবং শফিককে সেখানে বসায়। এরপরে সে তার মতো করে রিচুয়াল করতে থাকে এবং পানি ছিটাতে থাকে। হঠাৎ করে মনে হলো বাড়িতে প্রচন্ড বাতাস বইছে। এই বাতাস বইতে বইতে শফিক হঠাৎ করে ভয়ানক কণ্ঠে বলে ওঠে, এই চলে যা, বাঁচতে চাইলে চলে যা, থাকবি না এখানে। হুজুর অনেক কথা জিজ্ঞেস করে, উত্তর দিতে চায় না এবং হুজুরকেই উল্টো চলে যেতে বলে। হুজুর আর কি বলবে, হুজুরকেই বলে যে তুই এখান থেকে চলে যা, আর আমি কিছুতেই যাব না, এদের সবাইকে শেষ করে দিয়ে যাব।
তখন হুজুর খুব রেগে যায়, কারণ এইভাবে তো চলে যাওয়া যায় না। তখন সে তার মতো করে রিচুয়াল করতে থাকে এবং রিচুয়ালের একটা পর্যায়ে ওই রফিকের শরীরের ভেতরে থাকা ওই জিনটি প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখন একটা পর্যায়ে ওই জিনটি বলে, হ্যাঁ যাব, কিন্তু একটা শর্ত রয়েছে। এই মাছের কারণেই শরীফ আমাকে ট্যাটা দিয়ে আঘাত করেছিল, এই মাছ পুরোটা না খেয়ে আমি যাব না। যদি আমাকে তাড়াতাড়ি তাড়াতে চাস তাহলে পুকুরে সব মাছ ধরে একটা পাত্রের মধ্যে ওই ঝোপের মধ্যে রেখে আসবি আজকে রাত্রেই, তাহলে আমি চলে যাব, এই ফ্যামিলিতেও আমি আর কোনো ক্ষতি করব না। তখন শরীফ ভাইয়ের বাবা রাজি হন এবং ওই দিনই জাল দিয়ে সব মাছ ধরে একটা পাত্রে রাতের বেলা শরীফ ভাইয়ের বাবা একা গিয়ে ওই জঙ্গলের মধ্যে রেখে এসেছিলেন। জঙ্গলে রেখে আসার সময় পেছন থেকে শরীফ ভাইয়ের কণ্ঠে তার বাবাকে ডাকছিল যে, বাবা, ও বাবা, আমাকে একা রেখে এখানে চলে যাচ্ছ, এদিকে তাকাও। কিন্তু বলা ছিল যে যাই হোক না কেন পেছন দিকে তাকানো যাবে না, তাহলে কিন্তু আরো অনেক ক্ষতি হয়ে যাবে। তো উনি অনেক চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করেছিলেন, ওখান থেকে ফেরত এসেছিলেন। এরপরে ওই পরিবারে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। এটি ছিল ঘটনা, এটি একটি সত্য ঘটনা, যার সাক্ষী এই হৃদয় ভাইয়ের দাদি নিজেই। তিনি নিজেই এই বিষয়টি আসলে দেখেছেন বলে তাকে জানিয়েছেন। যদিও বা ওই এলাকার অনেকেই হয়তো এই ঘটনাটি মনে রাখেননি, অনেকদিন হয়ে গেছে। তারপরে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলে বা যারা এখন প্রায় 50-এর মতো বয়স হয়ে গেছে, ওই সময় যুবক ছিল, কাইয়ুম ভাই তো এখনো জীবিত আছেন, তিনি এই ঘটনার সাক্ষী। তো অনেকেই এই ঘটনাটি ওই এলাকায় জানেন বলে আমাদেরকে জানিয়েছেন হৃদয় ভাই। অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাইকে। সৌদি আরবের দাম্মাম থেকে আমাদেরকে চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন। আর এই মর্মান্তিক এই ঘটনাটি আসলে ভালো লাগার কথা আমি বলবো না, এটি শিক্ষণীয় বটে। প্রত্যেকটি ঘটনার মধ্যে শিক্ষণীয় কিছু ব্যাপার থাকে, যে এই যে রাতের বেলা এই ধরনের প্রাণী দেখলে যে আঘাত না করা, এটা বারবার আমরা বলে এসেছি। তো উনি হয়তো বা রাগের মাথায় বুঝতে পারেননি উনি আঘাত করে ফেলেছিলেন, জীবন দিয়ে সেটার প্রতিদান দিতে হয়েছে তাকে। আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফরান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফরান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন। আর আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা afranthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন।